আরও ভূতের আড্ডার পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো বিনয় পালের লেখা ভূতের শোধ। শুরু হচ্ছে ভূতের শোধ। ঘটনাটা যদিও আমার শোনা, তাও বলছি। বাবার এক বন্ধু পুলিশে চাকরি করতেন। তার নাম ছিল বিনয় সরকার। তিনি দারোগা ছিলেন। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন, দু একদিন থাকতেন, আবার চলে যেতেন। বাবার সঙ্গে গল্পগুজব হতো। বাবা বাড়িতে না থাকলে তিনি আমাদের সঙ্গে ঠাট্টা তামাশা করতেন। তিনি দারোগা পদ নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছেন। আমি হঠাৎই বলে উঠলাম, কাকু, আপনি তো চোর ডাকাত ধরেন, কত খুন জখম ইত্যাদি সমস্যার সমাধান করেন। এমন কোনো ঘটনা ঘটেছে কি যে ঘটনা আপনাকে খুবই পরিমাণে বিস্মিত করেছে? কাকু একটু থেমে বললেন, হ্যাঁ, এমন অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি যার যুক্তি তর্ক ব্যাখ্যা করা যায়নি। এমনই একটা ঘটনার কথা আজও মনে আছে, কোনো দিন ভুলতে পারবো না তা। একটু থেমে কাকু আবার বললেন, আমি তখন মুর্শিদাবাদে, সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠেছি, হাত মুখ ধুয়ে চেয়ারে বসে আরাম করছিলাম এবং চা খাচ্ছিলাম। এমন সময় ধুতি পাঞ্জাবি পরা একজন এসে নমস্কার জানিয়ে এরকম হাঁপাতে হাঁপাতে বলল, দারোগাবাবু, শীঘ্রই চলুন, একটা খুন হয়েছে। আমিও বলে উঠলাম, কোথায় কোথায়? লোকটা সঙ্গে সঙ্গে বলে উঠল, এখান থেকে বেশি দূর হবে না, যেখানে খুন হয়েছে সেই স্থানটা আমার অচেনা, আমার সঙ্গে চলুন। একটু থেমে কাকা বললেন, 3জন কনস্টেবল সঙ্গে নিয়ে ভ্যানে উঠলাম। লোকটার অনুকরণেই ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। প্রায় 10 মিনিট গাড়ি চলার পর একটা রাস্তা এলাম যেখানে একটু ট্যুরিস্ট গাড়ি দেখা গেল। লোকটি বলল, এখানে গাড়ি থামান। গাড়ি থেকে নেমে ট্যুরিস্ট গাড়ির দিকে তাকাতেই লোকটি বলল, ওই গাড়িতেই কাল রাতে আমরা এসেছি। কলকাতা থেকে আসার পথে গাড়িটা ঠিক চলছিল, মাঝে মাঝে একটু একটু অসুবিধা করছিল। ভেবেছিলাম গাড়িটা চলে যাবে, কিন্তু কে জানে বেছে বেছে এমন একটা স্থানে এসে গাড়িটা দাঁড়াবে। ওই পাকা রাস্তা থেকে ডান দিকে একটা সরু কাঁচা রাস্তা গিয়েছে। সেদিকে তর্জনীভাবে তাকিয়ে লোকটা বলল, ওই যে বাড়িটা, ওখানেই খুন হয়েছে। বড় গাড়ি এ রাস্তায় যাওয়া সম্ভব নয়, তবে আপনাদের ভ্যান একটু চেষ্টা করলেই মনে হয় যেতে পারে। কাকার কথায় ড্রাইভার জানালো, এটুকু রাস্তা দিয়ে সে গাড়ি নিয়ে যেতে পারবে না। কাকা বললেন, ওই স্থানটা দেখে আমি আশ্চর্য হলাম। এতদিন রয়েছি, অথচ এমন একটা বাড়ি যে এখানে আছে তা তো আগে কখনো দেখিনি। ভাবলাম, এই মুর্শিদাবাদে রাজা বাদশাহ সৈন্য সিপাহীদের মহলের ইহাত্তা নেই, হয়তো এটা দেখে থাকবে তারা। ড্রাইভার ওই রাস্তা দিয়েই গাড়িটা নিয়ে কোনো মতে একেবারে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কাকু একটু থেমে বলল, বাড়িটার দিকে তাকিয়ে কেমন যেন একটা ভীতিজনক শলক লাগছে। বাড়িটা যে কোন আমলের সেটা বোঝাই মুশকিল। সদর দরজা থেকে 4 ফুট চওড়া, প্রায় 30 ফুট লম্বা সরু রাস্তা দিয়ে হেঁটে একটা দালানে উঠলাম। ও আবার একটু থেমে বললেন, এবার ওই বাড়িটার একটু বর্ণনা দিচ্ছি। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই রাস্তার দুধারে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল, তবে অযত্নের ফলে ওই গাছগুলোর সৌন্দর্য হারিয়েছে। এদিক ওদিক আম, জাম ও বট গাছ রয়েছে। বাড়িটা কেমন যেন অন্ধকারাচ্ছিন্ন। দালানে উঠতেই আর একজন ধুতি পাঞ্জাবি পরা লোক এসে বলল, আসুন দারোগাবাবু, এদিকে। লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে দেখলাম 4খানার ঘর। এবারে বিপরীত দিকে তাকিয়ে দেখলাম সেখানেও প্রায় 4-5খানা ঘর ছিল। ঘরগুলোর মাঝখানে ছিল দিলতলে ওঠার সিঁড়ি। ঘরগুলো বারান্দার সঙ্গে যুক্ত। লোকটার নির্দেশে সে ঘর অর্থাৎ পঞ্চম ঘরে প্রবেশ করে বুঝলাম সেটা একটা হল ঘর। রাজা বাদশাদের আমলে বাইজির নাচ গানের মজলিস জমাতেন। সঙ্গে 3জন কনস্টেবল ছিল। ঘরে প্রবেশ করে দূরে চোখ পড়ল, একটা মৃতদেহকে ঘিরে রয়েছে কয়েকজন, এবং একটি সুন্দরী স্ত্রী ফাটা কান্নায় ভেঙে পড়ছেন। এক বলিষ্ঠ বৃদ্ধা কেঁদে কেঁদে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। আমাকে দেখেই বৃদ্ধটি উঠে বলল, এই যে দারোগাবাবু, দেখুন আমার সর্বনাশটা কীভাবে হলো। একটু শান্ত হন, যা হবার তা তো হয়েছে, এর একটা কিনারা তো করতেই হবে না? ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো পরিষ্কার করে। বৃদ্ধাটি বলল,
ওই যে আমার একমাত্র বংশধর প্রসূন চৌধুরী, ও এমন কি অপরাধ করেছিল যে ওকে এমনভাবে মারা হলো? আমি আশ্চর্য হয়ে বললাম, কে মারলো তাকে? সে বলল, তা তো জানি না। একটা দেওয়ালের দিকে আঙুল তুলে পুনরায় বৃদ্ধটি বলল, বৌমা বলেছে ওই দেওয়াল থেকে দুটো অদৃশ্য হাত এসে ছেলেটাকে গলা টিপে মেরেছে নাকি। রেগে বললাম, কী সব যাতা বলছেন, এসব হয় নাকি কখনো? একজন বলল, কাল রাতে আমরা এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। লম্বা বলিষ্ঠ চেহারার একজন লোক ছাড়া এই বাড়িতে আর কাউকে দেখিনি। তাকে যোগী পুরুষ বলে মনে হচ্ছিল। কর্তাবাবু, ছেলেটা অমনভাবে মারা যাওয়ার পর সেই লোকটাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সম্পূর্ণ বিশ্বাস ওই লোকটাই দাদাবাবুর মৃত্যুর কারণ। আমি বললাম, ব্যাপারটা কেমন যেন লাগছে। আপনাকে পরিষ্কার করে বলি শুনুন, কলকাতা থেকে কর্তাবাবুর ছেলেকে বিয়ে দিয়ে ছেলে বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাবুর বাড়ি পলাশিতে। সারাদিন আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমাদের গাড়িতে কর্তাবাবু ও তার ছেলে বউ, আমরা 7 জন ছিলাম। গাড়িটা হঠাৎ এই রাস্তায় এসে থেমে গেল। অবশ্য গাড়িটা এর আগেও একবার পথে স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার বলল জল ঢুকে থাকতে পারে, তাই এমন হচ্ছে। একটু চেষ্টা করতে গাড়িটা আবার চলতে থাকে, কিন্তু এখানে গাড়ি আর কিছুতেই চলল না। ঠিক এমন সময় ঝড় জল প্রচণ্ড বেগে শুরু হলো। চালক বলল, আজ কপালে দুর্ভোগ আছে। কর্তাবাবু রেগে বললেন, তোকে বারবার বললাম গাড়িটা ভালো করে দেখে নিতে। বাবু, গাড়ি তো আমি ঠিক দেখে নিয়েছিলাম। খানিকটা পথ গাড়িতে যে জল ঢুকে যাবে তা তো আমি বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে ইঞ্জিনটা আজকেও খারাপ হয়েছে এবং ইঞ্জিনটা অকেজো হয়ে গেছে। সারা রাত এই গাড়িতে বসে কাটাতে হবে নাকি এটাই ভাবছিলাম। এবার তাছাড়া উপায় বা কী আছে? এমন ঝড় জলে কোথায় যাবেন বলেন? সকাল হলে যা কিছু করা যাবে। কর্তাবাবু খেটিয়ে উঠলেন, আজ কিছু বলাই যাবে না, বললেই সে রেগে উঠছে। আমাদের কথা ধরছি না, সঙ্গে একজন নতুন স্ত্রীও রয়েছে, সে কি করে গাড়িতে বসে থাকবে? কিছুক্ষণ পর ঝলজম থামতে আমরা দুজন গাড়ি থেকে নেমে আসলাম। এদিক ওদিক দেখতে দেখতে একজন বলে উঠল, একটা দূরে ভালো বাড়ি আছে এবং সে বাড়িতে আলো দেখা যাচ্ছে, মনে হয় কোনো বাড়ি আছে ওখানে। সে কর্তাবাবুকে বলল, কর্তাবাবু, শুনে আসবো ওই বাড়িতে রাতটুকু থাকতে দেবে কি না। কর্তাবাবু বললেন, যা, সঙ্গে কিন্তু বন্দুক নিয়ে যাস। যদি কোনো বিপদ আপদের সম্ভাবনা দেখিস, বিনা দ্বিধায় গুলি চালাবি, যা হবে আমি বুঝবো। আমরা দুজন মিনিট 5 হেঁটে ওই বাড়িতে পৌঁছে বাড়িতে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? দুবার ডাকার পর একজন বৃদ্ধা অচল বলিষ্ঠ পুরুষ এসে বললেন, কী ব্যাপার, কাকে চাই? লোকটাকে দেখে আমার কেমন যেন লাগলো। মুখ ভর্তি দাড়ি, গোফে চেহারার সম্পূর্ণ আবৃত্তি। সঙ্গে লোকটা বলল, তেমন কিছু না দাদা, ঝড় জলে আমাদের গাড়িটা বিগড়ে গেছে। আমরা পথে বড় বিপদে পড়েছি, তাই যদি একটু থাকতে দিতেন খুব ভালো হতো। সে তার কথায় বাধা দিয়ে বলল, রাতটুকু থাকতে চাইছেন? জয়বর্তী বলল, হ্যাঁ, দেখুন বাড়িতে একা থাকি, 2-1 জন মাঝে মধ্যে এ বাড়িতে থেকে গেছে, তবে চেনা জানা তো নয়। কোথা থেকে আসছেন? আমি বললাম, আমরা কলকাতা থেকে আসছি। আমাদের কর্তাবাবু প্রতাপ চৌধুরী, তিনি কলকাতায় ছেলের বিয়ে দিতে গেছিলেন, বউ নিয়ে বাড়ি ফিরছেন এখন। দেখুন না, এমন স্থানে গাড়ি বিগড়ে গেলে আমরা কি করব? বৃদ্ধ লোকটি বলল, পলাশির প্রতাপ চৌধুরী কি? এদিকে বলল, হ্যাঁ, আপনি জানেন তাকে, চেনেন তাকে? সত্যি খুব গণ্যমান্য ব্যক্তি এবং খুব ধনী ব্যক্তি। ওনারা তাহলে গাড়িতে আছেন? এদিক থেকে বলল, হ্যাঁ। বৃদ্ধটি কী ভেবে বলল, ঠিক আছে, আপনারা আসুন। বারান্দার একটা বড় চওড়া সোফার উপর বসতে বলে বৃদ্ধটি প্রতাপ চৌধুরীকে বলে, বাবু, আপনি কি জমিদার? এবার প্রতাপবাবু বলে, হ্যাঁ, আমি জমিদার। এখান থেকে আবার বলে, আমার প্রণাম গ্রহণ করুন। বলে জোর করে প্রণাম জড়িয়ে পুনরায় বলল, আপনারা একটু বসুন, আমি এখনই আসছি। একটু পর একটা ঝোলানো ব্যাগ কাঁধে নিয়ে দ্বিতল থেকে নেমে এসে বলল, চলুন, ঘরগুলো তালা দেওয়া, তাই চাবি আনতে গিয়েছিলাম।
ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে কি দেখে বলল, ওই আপনার ছেলে প্রসূন চৌধুরী নাকি? ছেলে বউ খুবই সুন্দর, মানিয়েছে খুব সুন্দর। প্রতাপবাবু বলে উঠলেন, আমার ছেলের নাম আপনি জানলেন কী করে? একটু হেসেই বৃদ্ধা বলল, আপনারা আমার জানাশুনো, তাই তো ডাকলাম। বলতে বলতে একখানা ঘর খুলে বলল, এখানে রান্নার সমস্ত কিছু আছে, আপনারা রান্নাবান্না করে খেতে পারেন। আমি আপনাদের ঘরগুলো একটু পরিষ্কার করি। কর্তাবাবু বললেন, না না, আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই, রাতটুকু থাকতে পারছি এটাই যথেষ্ট। রাতে উপোস থাকবেন নাকি? এতে আমার অমঙ্গল হবে, গৃহস্থের অমঙ্গল হবে। যা হোক, সামান্য কিছু তো খেতেই হবে। সে নাছোড়বান্দা হলেও সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করতেই হলো তাকে। খাওয়া দাওয়ার পর আমাদের সকলকে একটা ঘরে, অর্থাৎ প্রথম ঘর বর এবং কনেকে, পঞ্চম ঘরে থাকার ব্যবস্থা করলো আমাদের। আমরা বর কনের ঘরে দেখে আশ্চর্য হলাম। বিরাট ঘর, কারুকার্য করা, পালঙ্কের উপর পরিপাটিভাবে বিছানা, পাশে সাজবার যাবতীয় প্রসাধনী, মোট কথা ব্যবহৃত যাবতীয় বস্তুই ঘরে রয়েছে ওই ঘরে। কর্তাবাবু বললেন, বাহ, অপূর্ব, নতুন দাম্পত্য থাকার মতো উপযুক্ত ঘরই বটে। কর্তাবাবু ছেলের বউ বললেন, বাবা, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে, এত অতিরিক্ত করার পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? কর্তাবাবু বলে উঠলেন, না না, তেমন কিছুই না, আমি খানদানি লোক তো, তাই এমন আদর যত্ন করছে। আর আমাদের কাছে আরও দুটো বন্দুক আছে, ভয় কেন? পকেট থেকে একটা পিস্তল বের করে বলেন, প্রসূন, এটা রাখো, কোনো বিপদ দেখলে গুলি চালাবে, বিলম্ব করবে না, 6টা গুলি ভর্তি করা আছে। একটু থেমে লোকটি বলল, আমরা সবাই ঘুমিয়ে পড়ছিলাম। মাঝরাতে আমি বাইরে বেরিয়েছিলাম, হঠাৎ আমার কানে বউয়ের চিৎকার শব্দ শুনে ওই ঘরের কাছে গিয়ে দেখলাম দরজায় তালা দেওয়া। ভিতর থেকে ক্রমাগত ভীতিজনক চেঁচাচ্ছে, বাবা বাবা বলে, দরজা খুলুন, দরজা খুলুন, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, এসবই বলছি। আমি ছুটে ঘরে এসে সবাইকে ডেকে নিয়ে গেলাম। বন্দুকের বাট দিয়ে ক্রমাগত প্রত্যাহার করে তালাটা ভেঙে ফেললাম। দরজা খুলতেই বউ ছুটে এসে কর্তাবাবুর বুকে ঝাঁপিয়ে পড়ে উন্মাদের মতো কাঁদতে লাগলো। আমরা মেঝের উপর প্রসূনের মৃতদেহ দেখে চমকে উঠলাম। তার চোখের মণি দুটো বাইরে বেরিয়ে এসেছে, মুখে ক্ষতবিক্ষত নখের আঁচড়। এতদূর বলে লোকটি বলল, এরপর আপনি ওনার বৌমার কাছে শুনুন। কাঁদতে কাঁদতে বউ বলে উঠল, কর্তাবাবু, বলতে বলতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যেতেই কোনো এক তান্ত্রিকের ভয়ানক মন্ত্রপাঠ, যৎপদ ইত্যাদির শব্দ কানে আসতেই চমকে উঠলাম আমরা। ওকে জাগিয়ে বললাম, ওই ওঠো না, কান পেতে শোনো, মনে হচ্ছে আশেপাশে কেউ পূজা বা জপতপ করছে। একটু থেমে বউ বলল, ওনার ছেলে পিস্তল নিয়ে এদিক এদিক ঘুরে ওই দেওয়ালটার কাছে গিয়ে বলল, শোনো, এই দেওয়ালের পিছনে কেউ কোনো জপটপ করছে। আমি শুনে বললাম, এটা তো বিদ্যুতের গলার স্বর। একটু থেমেই বউ বলল, ওনার ছেলে ড্রেসিং টেবিলটা এই দেওয়ালের কাছেই এনে বলল, দেওয়ালটা মনে হচ্ছে কোনো দরজা, তাই এই দরজা খুলে কেউ যাতে ঘরে প্রবেশ না করতে পারে, টেবিল সরাতে গেলে আমরা সজাগ হয়ে উঠব। ওনার ছেলে হয়তো কিছু বিপদের সংকেত পেয়ে থাকবে। ভয় তো আসেনি সংকেত। আমাদের ঘুমও আসছিল না। অনেকক্ষণ পর আমার একটু তন্দ্রা মতো হয়েছিল। হঠাৎই তন্দ্রা কাটতেই দেখলাম বিছানা থেকে 1 পা দূরে ওনার ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে। ড্রেসিং টেবিলটা প্রচণ্ডভাবে নড়ছে। একটু পরেই ড্রেসিং টেবিলটা আপনা আপনি ওই দেওয়াল থেকে সরে গেল। দেওয়ালটা একটু একটু করে ফাঁক হয়ে গেল, আর ভিতর থেকে অবিকল ওই বৃদ্ধার আকৃতি ছায়া বেরিয়ে এলো। ওনার ছেলে বারবার গুলি চালাতে থাকলেন, কিন্তু সেদিকে ক্ষিপ্তম না করেই ছায়া দুটো হাতে এসে ওনার গলা টিপে ধরল। আর আমার কিছু মনে নেই। আমি ছুটে এসে দরজা খুলতে না পারলে দরজা ধাক্কা মেরে চিৎকার করতে ডাকতে থাকি। একজন বলল, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই দেওয়ালের দরজা খুলতেই পারিনি। বিনয় কাকু বললেন, দরজার দেওয়ালের এমনভাবে তৈরি যে বোঝাই যাচ্ছিল না যে তার পিছনে কোনো ঘর আছে। অনেক চেষ্টা করে সেই দেওয়াল সরান না গেলে
আমি এক কনস্টেবলকে সেখানে রেখে বাড়িটা দ্বিতীয় তলের নিচের ওপরের প্রায় 16খানা ঘরে তালা ভেঙে ঘরে ঢুকলাম, তল্লাশি করলাম। দ্বিতলের ঘরে এসে দেখলাম টেবিলের উপর রাখা ডায়েরির মতন একটা খাতাটা তুলতেই হঠাৎ আমার চোখে পড়ল একটা দেওয়াল যেন কেমন উঁচু নিচু। সন্দেহ হতে এদিক ওদিক খুঁজতে দেওয়ালের একটা কালো দাগ দেখতে পেলাম। তাতে হাত রাখতেই দেওয়ালটা ঘুরে গেল আর বেরিয়ে পড়লো একটা চোরা কুঠির সিঁড়ি। নিচে নেমে গেছে সেই সিঁড়ি দিয়ে নেমে হাজির হলাম চোর কুঠুরিতে। ওই ঘরের একদিকে দেওয়ালে মোটা বাটাম দেওয়া দেখে বাটামটা তুলতেই দেওয়ালটা সরে গেল। উপস্থিত হলাম হল ঘরে, যেখানে কনস্টেবলকে রেখে এসেছিলাম। এতদূর বলে বিনয় কাকা বললেন, ডায়েরি খুলতেই চোখে পড়ল মহাশয় যে মারা গেল তার জন্য আমি দায়ী নয়, মৃত ব্যক্তির বাবাই দায়ী। ঘটনাটা নিচে বর্ণনা করলাম। আজ থেকে 4 বছর আগে ধনী প্রতাপ চৌধুরী ও আমার দাদা কিষাণ কলকাতায় কিছু অন্তত থাকতো। প্রতাপের একমাত্র ছেলে প্রসূনের সঙ্গে দাদার একমাত্র মেয়ে রিনার ভালোবাসা হয়। তাদের প্রেম ভালোবাসার কথা দাদা জানতে পেরে মেয়েকে শাসন করে বলল, ওরা ধনী মানুষ, বংশ ও মর্যাদা থেকে আমাদের ওপরে, তোমাকে ওরা কিছুতেই ঘরে তুলবে না। আড়ালে প্রসূন ছিল, সে সামনে এসে বলল, আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। রিনা বলল, ওকে না পেলে আমি আত্মহত্যা করব। এতদূর ব্যাপারটা এগিয়ে যাওয়ায় দাদা জমিদার প্রতাপের কাছে তাদের প্রেম ভালোবাসার কথা জানিয়ে বিবাহের প্রস্তাব রাখল। তিনি দাদার প্রস্তাব শুনে অগ্নিশর্মা হয়ে বললেন, কি ভেবেছ? পিপিলিকা হয়ে বাজের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা? সাহস তো তোমার কম নয়। দেখুন, আমার মেয়ে বলে বলছি না, তাকে লেখাপড়া শিখিয়েছি, বিয়ে পর্যন্ত পড়িয়েছি, নাচ গানও জানে, আর চেহারা সে তো 10 জন দেখেই বলবে। দেনা পাওনা যা চান দেওয়ার চেষ্টা করব। চুপ করো, বেনে জাতের আবার শিক্ষা, তুমি জানো না? বেনে জাতের আমরা কোনো কিছুই গ্রহণ করি না। রেগে ওঠে দাদা, জাত তুলে কথা বলবেন না চৌধুরী মশাই, আপনার ছেলেকে আমার মোটেই পছন্দ নয়। নেহাত মেয়ের জন্য আমাকে আপনার কাছে অপদস্থ হতে হচ্ছে। একটু থেমে দাদা বলল, আপনার যেমন একমাত্র সন্তান, তেমনি আমারও উভয়ের ভালোবাসা এক গভীর প্রবেশ করেছে। যে কাকে ছেড়ে দেবো, কাউকে ছেড়ে দিতে পারবো না। ওদের একত্র হওয়ার বাধা ঘটানো মানেই ওদের কোনো একটা চরম দুঃসংবাদ এবং তার সম্মুখীন হওয়া। প্রতাপ চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি হয়তো কিছু একটা ভাবছিলেন। দাদা পুনরায় বলল, বেশ, আমি আমার মেয়েকে আটকে রাখবো, আপনি আপনার ছেলেকে মিশতে বারণ করবেন। বেশ কিছুক্ষণ পর দাদা বাড়িতে পৌঁছে প্রসূন ও রিনাকে দেখে বলল, এ কি, তোমরা আবার একত্রে মেলামেশা করছো কেন? প্রসূন বলল, বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি। আমি বলে দিয়েছি তার সম্পত্তির এক কানাকড়িও চাই না আমার। তিনি তাই রাজি হয়েছেন। আজকালের মধ্যে আপনার সঙ্গে সাক্ষাৎ করে সব কিছু পাকা করবেন সে। প্রতাপ দাদার কাছে স্বীকার করলো সে 1 মাসের মধ্যেই তাদের বিয়ে দেবেন। কিন্তু হপ্তা পর রিনা প্রসূনের সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরল না। দাদা মেয়ের খোঁজে প্রসূনের সঙ্গে সাক্ষাৎ করলেন। সে বলল, তার আগের দিন সন্ধ্যায় পার্কে ছিল, কিন্তু উভয়ের বাড়ি ফেরার উদ্দেশ্য ছাড়াছাড়ি হয়। পরদিন কলকাতার এক পার্ক থেকে রিনার মৃতদেহ পাওয়া যায়। একমাত্র মেয়ের শোকে দাদা পাগলের মতো হয়ে গেল। চৌধুরী মশাই দাদাকে সন্ততা দিয়ে বলল, আমি তো চেয়েছিলাম ওদের বিয়ে দিতে, কিন্তু কী যে হলো। আপনি হয়তো আমাদের সন্দেহ করে থাকবেন, এত নিষ্ঠুর আমি নই। একটু থেমে চৌধুরী মশাই বললেন, শুনেছি আপনার মেয়ে আরও কয়জনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, তার আরও প্রেমিক ছিল। বিয়ের কথা শুনে রেগে গেল সে। প্রায় 1 মাস পর দাদা জানতে পারল এসব প্রতাপ চৌধুরীর কাজ। তিনি কলকাতার বাসা ছেড়ে আদিবাড়ি পলাশিতে চলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। দাদা পৌঁছে বলল, আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, কি বাজে কথা বলছেন। আমার কাছে প্রমাণ আছে, আপনি আমার একমাত্র মেয়েকে খুন করেছেন। বেশ, প্রমাণ থাকলে কোর্টে যাও, আমার কাছে কেন এসেছো? দাদার কোনো প্রমাণ ছিল না। যারা টাকার লোভে খুন করেছিল
তারা দাদাকে বলল জমিদার বাবুই তাদের এই কাজ করতে বলেছে, তবে কোর্টে কেস করে তারা অস্বীকার করবে। সুতরাং দাদা পাগলের মতন হয়ে গেছিল। প্রসন্ন সান্ত্বনা দিতে বলল, আমি আত্মহত্যা করব, নয়তো চিরকুমার থাকবো, বিয়ে করব না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। দাদা তার আদরের একমাত্র মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়ল। এমন সময় আমি দাদার কাছে পৌঁছে সমস্ত বিষয় শুনলাম। তারপর মনে মনে ভাবলাম, আমি প্রতিশোধ নিতে চাই। এতদিন আমি শোধ নিতে চাইনি, কেননা ছেলেটা প্রতিজ্ঞা করেছিল বেঁচে থাকলে চিরকুমার হয়ে থাকবে, কিন্তু আজ সে বিয়ে করবার জন্য প্রস্তুত হয়েছে। দেখো দাদা, আজকালকার প্রেম ভালোবাসা আর মুরগি পোষা প্রায় একই রকম। আমি চাই আমি যেমন একমাত্র সন্তান হারিয়েছি এবং কষ্ট পাচ্ছি, তেমনি প্রতাপ চৌধুরীও তার একমাত্র সন্তান হারিয়ে চিরকাল কষ্ট পাক। তুই পারবি কিছু করতে? আমি চুপ করে থাকলে দাদা রেগে বলল, তুই অপদার্থ, এতদিন মঠ শ্মশান মন্দির ঘুরলি, তান্ত্রিক হলি, তুই কি কিছু শিখিসনি নাকি? শিখেছি দাদা, মরা মানুষকে দাহন পরিণত করে তাকে দিয়ে মানুষের মৃত্যু ঘটাতে পারি। তবে তার জন্য চাই নির্জন একটা বাড়ি। মুর্শিদাবাদে একটা বহু পুরনো বাড়ি আছে, ওই আমার শ্বশুরমশাইয়ের তৎপর। বাড়িতে একা থাকতে ভয় করতো বলে মেয়েকে নিয়ে কলকাতায় থাকতাম। তাহলে তো ভালো হলো, মুর্শিদাবাদ পলাশির কাছাকাছি। আমার তান্ত্রিক ক্ষমতা ছেলেটাকে আমার আয়ত্তে অবশ্যই আনতে পারবো। কবে বিয়ে দাদা তার? এ 2 মাসে কোনো বিয়ে নেই। 2 মাস পরে। দাদা প্রায় কেঁদে পুনরায় বলল, ধন দৌলত সহ সুন্দরী বউ ছেলে নিয়ে সংসার করবে, এ আমি সহ্য করতে পারবো না। আমি কি দিতাম না কিছু? যা চাইতো তাই দিতাম। কেন আমার এমন সর্বনাশ করলো সে? দাদা শান্ত হও, চুপ করো। দাদা বলে উঠল, তুই একটা মরা মানুষ চাস তো? তাও দেবো, কিন্তু শোধ নিতে পারবি তো? অবশ্যই পারবো দাদা, অবশ্যই পারবো। এর কিছুদিন পর দাদা মারা গেল। তিনি চিঠি লিখলেন, গেছিলেন, আমার দেহকেই দানব পরিণত করিস। মাথার কাছে যে ছবিখানা পাবেই, তাকে প্রতাপ ও তার ছেলের ছবি আছে কিনা চিনতে অসুবিধা হবে না। প্রায় 3 মাস দাদার দেহকে তান্ত্রিক সাধনায় রাখলাম। এমনই একদিন প্রতাপ ও তার ছেলে এই বাড়িতে আশ্রয় নিতে এসলো। অপূর্ব সুযোগ। তারা এলে ছবিখানা দেহ দেখে চেহারায় মিলিয়ে কর্তাবাবুর পরিষ্কার হলাম তারাই দাদার শত্রু। ওদের যত্নের সঙ্গে থাকবার ব্যবস্থা করে গভীর রাতে তান্ত্রিক সাধনায় দাদার দেহকে দানব পরিণত করে বললাম, দাদা, যে তোমার শত্রু তাকে ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করবে না। গভীর রাতে বুঝলাম দাদা তার শোধ মিটিয়ে নিতে চলেছে। বউটা ঘর থেকে বেরিয়ে এসে সকলকে যাতে না ডাকতে পারে সেই জন্য বাইরে থেকে দরজা তালা লাগিয়ে দিলাম। আমার কাহিনী এখানেই শেষ। এবার বিচার করুন কে দোষী। বিনয় কাকু এসে থেমে বললেন, চোর কুঠিতে তল্লাশি করতে গিয়ে একজন কনস্টেবল কি দেখে যে চেঁচিয়ে উঠল, চোর কুঠিতে একটা সিমেন্টের পাটাতন ছিল, তার তলায় রয়েছে একটা কঙ্কাল। তার চামড়া মাংস শরীরে শুকিয়ে গেছে, পাশেই পড়ে রয়েছে ধর, আলাদা করে একটা মুরগি, কিছু ফল সিঁদুর ইত্যাদি। বুঝলাম রাতে কেউ এখানে জপতপ সাধনা ও জাতীয় কিছু একটা করেছে। কিছুক্ষণ চুপ করে কাকু বললেন, আমরা ওই বৃদ্ধ তান্ত্রিকের চেহারার বর্ণ করে কাগজে বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু সেই বৃদ্ধা বলিষ্ঠ তান্ত্রিকের খোঁজ আজও পাইনি। তো বন্ধুরা, আমাদের গল্পটা এখানেই শেষ হলো। অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটা কেমন হয়েছে, আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে। তো এরকমই ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। দেখা হচ্ছে দ্বিতীয় কোনো এরকমই ভয়ানক ভুতুড়ে গল্প নিয়ে।